যে ইশতেহারের যে তারতম্য বা ভালো মন্দ আপনি যদি একটু ব্যাখ্যা করেন। গতকাল বিএনপি দিয়েছে, এর আগে জামাত দিয়েছিল, তারপর এনসিপিও দিয়েছিল, সবকিছু মিলে আসলে কেমন লাগলো ইশতেহার? না, নাগরিক হিসাবে তো ভালোই লাগে ইশতেহার দেখতে পড়তে। বিষয়টা হলো পরে কিভাবে বাস্তবায়িত হবে সেটাই বড় চ্যালেঞ্জ। আমি ব্যক্তিগতভাবে ইশতেহার দেওয়ার আগে থেকেই একটু সমালোচনা করছিলাম যে এতদিন হয়ে গেল ইশতেহার দিচ্ছে না কেন দলগুলো, এবং নির্বাচনের মাত্র কয়েকদিন আগে ইশতেহার পাওয়া গেল। তো তাতে দুটো জিনিস মনে হয় যে সম্ভবত সংস্কারের যে আলোচনাটা সেটা কিভাবে অন্তর্ভুক্ত করবেন এ নিয়ে প্রধান দলগুলো হয়তো চিন্তাভাবনার মধ্যে ছিলেন। কারণ ইশতেহার দেওয়া হয় যে আমি যদি নির্বাচিত হই বা যেহেতু জাতীয় নির্বাচন আছে, সরকার গঠন করি, তাহলে এই কাজগুলো আমি বাস্তবায়ন করব, এই প্রতিশ্রুতির জন্য ইশতেহার। সারা পৃথিবীতে ইশতেহার দেওয়া হয়। তো এই ডিজিটাল সুযোগের যুগে বলা যাবে না যে আমার ছাপতে দেরি হয়েছে বা আমার কাজ সম্পন্ন করতে দেরি হয়েছে, এটা ডিজিটালিও দেওয়া যেত। তো কোনো দলই যথেষ্ট সময় নিয়ে জনগণের জন্য ইশতেহার উপস্থাপন করেননি। বিএনপি বড় দল, তার তো ইশতেহার তৈরি করা খুব কঠিন কাজ না। তার অসংখ্য উপকমিটি কাজ করেছে বিভিন্ন সময়, সে জানে, বিভিন্ন সংলাপস আয়োজন করেছে। জামাতও খুব কাঠামোবদ্ধ দল, তার প্রস্তুতি আরও সুদৃঢ়, তো তার জন্য ইশতেহার কঠিন ছিল না। এনসিপি সব ক্ষেত্রেই দেরি করেছে, তার প্রস্তুতির পর থেকেই। সে দল আত্মপ্রকাশ করার পরে তার গঠনতন্ত্র কি হবে, তার মূলনীতি কি হবে, সে কি করবে, এটা জানতেই আমাদের অনেকদিন সময় লেগেছে। আর এক্ষেত্রেও তাই। আর সে বড় একটা জোটের অংশ, তো সেই জোটে অন্য এত ডমিন্যান্ট দল আছে যে এনসিপির, আমি ব্যক্তিগতভাবে সম্মান রেখেই বলছি যে যেটা উনিও বললেন যে এটা আসলে কতটুকু কার্যকর হবে। ওনারা যে বাংলাদেশ গঠন চাচ্ছেন, উনি তো স্বতন্ত্রভাবে নির্বাচন করছেন না, উনি নির্বাচন করছেন ওনারা আর একটা দলের সঙ্গে। সেই দলের অনেক কিছুর উপরও নির্ভর করবে যে কোনটা বাস্তবায়িত হবে, কোনটা বাস্তবায়িত হবে না। তারপরও দল হিসাবে তার ইশতেহার তিনি দিয়েছেন, কি করবেন। তো এটা আমার প্রাথমিক পর্যবেক্ষণ। দ্বিতীয় হলো যে আপনি খেয়াল করেন যে ইশতেহারটা তারা দিয়েছেন মাঠের অবস্থা চিন্তা করে। তারপর অন্য সময় হয় যে ইশতেহার দিয়ে আপনি মাঠে নামেন, যে আমি ঘোষণা করলাম এবার আমি মাঠে নামছি, যে আপনি আমার সাথে আছেন কি নাই। কিন্তু এবার মোটামুটি দীর্ঘ সময় মাঠে তারা কর্মসূচি নিয়ে নেমেছেন, কথা বলেছেন। গুরুত্বপূর্ণ, যেমন বিএনপি প্রায় পুরো বাংলাদেশ তাদের শীর্ষ নেতা সফর করেছেন, কথা বলেছেন। জামাতের ক্ষেত্রেও তাই, এনসিপিও তাদের সঙ্গে আছেন। তো মোটামুটি জনগণের পালস বুঝে এখন তারা ইশতেহার দিচ্ছেন। উল্টা হয়ে গেল, একটা দল তাহলে এতদিন কি চিন্তা ভাবনা করলো, এটা খুব ভালো হলো না। যেটা নাই তিনটার ক্ষেত্রেও, এই জুলাই আন্দোলনের পরে একটা অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু ছিল যে আমাদের পররাষ্ট্রনীতি কি হবে। আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্ন ধরা, ধরনীর বুকে স্বপ্নের ঠিকানা। আপনি এখনো শাহবাগে গেলে আধিপত্যবাদ বিরোধী পোস্টার দেখতে পাচ্ছেন। এখনো হাদির মৃত্যুকে কেন্দ্র করে প্রতিদিন প্রায় সমাবেশ হচ্ছে, কোথাও না কোথাও হচ্ছে। দক্ষিণ এশীয় কোনো একটা দেশের ব্যাপারে কোনো কোনো ক্ষেত্রে প্রবল আপত্তি লক্ষ্য করা যাচ্ছে, কেউ কেউ এটাকে নির্বাচনে ব্যবহার করার চেষ্টা করেছেন। এই তিন দলের ইশতেহারে কি কোথাও জানা গেল যে এই যে পরিবর্তনশীল যে পৃথিবী, যেটা রীতিমতো এই আগামী 5-7 বছরের মধ্যে এমন হতে পারে পৃথিবী নতুন একটা মেরুকরণের দিকে যাচ্ছে, আমরা যেটাকে নতুন বিশ্ব ব্যবস্থার কথা বলছি, আমরা কি নতুন বিশ্ব ব্যবস্থার বাইরে? তাহলে আমাদের ইশতেহারে কি তার কোনো উল্লেখ পাওয়া গেল কিনা কোনো দলের পক্ষে যে এই নতুন বিশ্ব ব্যবস্থা আমি কি চীনের দিকে থাকবো, নাকি যুক্তরাষ্ট্রের দিকে থাকবো, নাকি অন্য নাম ধরে বলতে হবে না, একটা আভাস তো পাওয়া যায়, তার কোনো কিছু পাওয়া গেল না। বাংলাদেশের জন্য দক্ষিণ এশীয় সংহতি এবং সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতের সাথে এই মুহূর্তে সম্পর্কে টানাপোড়েন আছে, কিন্তু বাংলাদেশ দক্ষিণ এশিয়াকে কিভাবে দেখে বা এই অঞ্চলের সমুদ্র অঞ্চলকে কিভাবে দেখে। ধরুন এখন বিমস্টেক আছে, বিমস্টেক তো আপনি ফেলে দেননি, সার্ক পুনরুজ্জীবনের কথা মাঝে মধ্যে বলা হয়। এরকম কোনো প্রস্তাব কারোর দিক থেকে নাই। মনে হচ্ছে বাংলাদেশ একটা বিচ্ছিন্ন দ্বীপ, সে নিজের মতো দেশ গঠন করবে, দ্বিকক্ষ করবে, ইত্যাদি করবে, পৃথিবীর কারোর সঙ্গে তারা যোগাযোগের প্রয়োজন নেই। অতএব ভূ রাজনীতি, দক্ষিণ এশিয়ার ব্যাপারে তার অবস্থান কি হবে, এবং এই যে খুব দ্রুত নতুন একটা গ্লোবাল অর্ডারের দিকে যাচ্ছে, সেই জায়গায় তার অবস্থান আমাদের কাছে স্পষ্ট না। আর এর বাইরে অন্য যেসব কথাগুলো ওনারা বলেছেন তার প্রতিফলন আছে। বিএনপি অনেক আগেই তার 31 দফা দিয়েছে। অতএব তখন আমরা আলোচনায় বলতাম যে আমাদের সংস্কার প্রস্তাব তো আছেই, কিন্তু বিএনপি তার 31 দফাতে স্থির থাকতে চেষ্টা করবে, কারণ সে বড় দল, তার এই দফাগুলো তার কাছে গুরুত্বপূর্ণ। তো এটা এখনই বলা খুব কঠিন যে সংস্কারের সাথে এটা কিভাবে তারা মেলাবেন, ভবিষ্যতে কাজ করবেন, সেটা নির্বাচনী ফলাফলের উপরে নির্ভর করে। এনসিপি আগেই বলেছে বড় দলের সঙ্গে আছেন, সবকিছু তার উপরে নির্ভর করবে না বলে আমার ধারণা। আর আপনি যে কথা বললেন, আমি যদি এটা বলেই শেষ করি,
যে একটু আগে আপনি বাকযুদ্ধের কথা বলছিলেন, আমাদের ভালো যে তারা হাতাহাতির যুদ্ধে যাননি, কোনো কোনো জায়গায় সহিংসতা হয়েছে, সেটা দুঃখজনক, এবং সেটা দলের মধ্যেও হয়েছে আন্তঃকন্দলের কারণে, কোনো কোনো ক্ষেত্রে হয়তো নাশকতারও কেউ কেউ চেষ্টা করেছেন। বাকযুদ্ধ উন্নত দেশেও হয়। মার্কিন নির্বাচনের শরীর স্বাস্থ্য নিয়েও কথা বলে, খুঁজে পেলে যে কার কি অবস্থা আছে। যে বাবা বুশের সময় একজন বলেছিল অমুকের হাঁপানি আছে, এটা খুব অস্বস্তিকর, ও প্রেসিডেন্ট হলে দেশ চালাতে পারবে না। তো আমরা কারোর ব্যক্তিগত ফাইল দেখিনি, স্বাস্থ্য ফাইল নিয়ে কথা বলিনি। জামাত তো তার দুর্নীতি এবং সন্ত্রাস এটার উপরেই আছে, এবং বিএনপি স্বাভাবিক তার বিভিন্ন কর্মসূচি সে দেখাচ্ছে এবং তার অভিজ্ঞতার উপরে সে নির্ভর করছে, যে আমার পুরনো অভিজ্ঞতা আছে, আর জামাতের কথা অভিজ্ঞতা না থাকলে আমাকে একবার দেখেন, আমি ভালো। এই মোটামুটি দুই দিক থেকে। এনসিপির উপর আমাদের প্রত্যাশা ছিল, কিন্তু এনসিপি উনি যেটা বললেন যে অনেকগুলো দফা বলেছে, কিন্তু এনসিপি কোনো মৌলিক দর্শন এভাবে প্রতিষ্ঠিত করতে পেরেছে বলে মনে হয় না। তাছাড়া সে নবীন দল, তার তো আর আগের অভিজ্ঞতা নেই। এই সব মিলে আমার প্রাথমিক পর্যবেক্ষণ।